হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জির একটা বিশেষ অংশ শিখব। তার আগে একটু জেনে নেব স্থিতিশক্তি কাকে বলে। স্থিতিশক্তি হচ্ছে কোনো বস্তুর মধ্যে বা কোনো পদার্থের যে কার্য করার যে সামর্থ্য, অর্থাৎ কাজ করার যে ক্ষমতা থাকে, তাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, যেমন আমরা বাহ্যিকভাবে এরকম প্রচুর উদাহরণ দেখতে পাই। একটা যদি বলি, আমরা কোনো পেরেক কাঠের একটা তক্তার ওপর বসানো হলো, তার উপরে হাতুড়ি দিয়ে মারা হচ্ছে। ঠিক আছে, পেরেকটা আস্তে আস্তে কাঠের তক্তার মধ্যে বসে যাচ্ছে। এই যে প্রক্রিয়াটা, এটা স্থিতিশক্তির কারণে ঘটে। আমরা জানি যে অনেক উঁচু থেকে জল ছেড়ে দিয়ে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ তৈরি করা হয়, এটাও কিন্তু স্থিতিশক্তির জন্য ঘটে। এমনকি আমরা বাথরুমে যখন ট্যাপ খুলি তখন কল থেকে জল পড়ে, তাই তো, সেটাও কিন্তু জলের স্থিতিশক্তির কারণে হচ্ছে। তো এরকম প্রচুর উদাহরণ স্থিতিশক্তি, গতিশক্তি আমরা দেখতে পাচ্ছি সারা দিনে। তো এই জিনিসগুলোকে আমরা কখনো ধরে ধরে আলাদা আলাদা করে ভেরিফাই করি না, বা এর পেছনে লজিক খোঁজার চেষ্টা করি না, ফিজিক্সের মাধ্যমে লজিক খোঁজার চেষ্টা করি না। সেই জিনিসগুলোকে আজকে একটু আমরা দেখব, কিন্তু খুব ছোট্টভাবে। ঠিক আছে, তো এই স্থিতিশক্তির বিষয় আজকে আমরা দুটো কেস পড়ব। তো এই স্থিতিশক্তি কাকে বলে এটা একটুখানি গাণিতিকভাবে ম্যাথমেটিক্যালি দেখে নেব। ঠিক আছে, প্রথমত হচ্ছে, আচ্ছা আমি একটা ব্লক ড্র করছি, এখানে একটা ব্লক ড্র করলাম। ঠিক আছে, তো এই যে ব্লকটা, এই ব্লকের মাস আমি মনে করছি এম। ঠিক আছে, এবং এই যেহেতু এটা একটা কাঠের তক্তার উপরে রয়েছে, তো বস্তুর ভর এম, নিচের দিকে যেটা কাজ করছে যে ত্বরণ সেটা হচ্ছে জি। সুতরাং এই বস্তুটির ওজন কত? এর ওজন হচ্ছে mg, তাই তো? আচ্ছা, তো এই বস্তুটিকে এবার আমি এই তল থেকে একটু ওপরের তলে নিয়ে যেতে চাইছি, মানে একটু উঁচুতে উঠাতে চাইছি। তো আমি ওপরে আরেকটি কাঠের তক্তা রাখলাম, এর ওপরে আমি ব্লকটা বসালাম, এগেইন মাস এম, এবং এই যে হাইটটা, এই হাইটটাকে আমি নাম দিচ্ছি এইচ। ঠিক আছে, তো আমরা স্থিতিশক্তিকে বুঝতে পারি যে স্থিতিশক্তি আসলে যাচাই করতে গেলে বা বের করতে গেলে আমাদের প্রথমে একটা রেফারেন্স তল বের করে নিতে হবে। একটা রেফারেন্স প্লেন চাই, একটা নির্দেশ তল চাই। কীরকম? যেরকম আমরা, তো এক্ষেত্রে আমরা নির্দেশ তল হিসাবে এই নিচের তলটাকে ধরে নিচ্ছি। মানে নির্দেশ তল এমন হবে যেখানে আমরা বস্তুর স্থিতিশক্তি শূন্য ধরতে পারি। যেমন আমরা এই ভূপৃষ্ঠে রয়েছি, সবাই ভূপৃষ্ঠের ওপরে রয়েছি। তো ভূপৃষ্ঠের ওপরে, মানে ভূপৃষ্ঠের সঙ্গে কানেক্টেড, লেগে আছে যে বস্তুগুলো, সেই প্রত্যেকটা জিনিসই আসলে স্থিতিশক্তি শূন্য হিসাবে আমরা ধরি বা আমরা মনে করি। ঠিক আছে, তো এই মুহূর্তে যেমন আমি ভূপৃষ্ঠের ওপরে দাঁড়িয়ে রয়েছি, তো এই মুহূর্তে আমার স্থিতিশক্তি 0। এখন আমাকে যদি বলা হয় যে তুমি এবার নিচের দিকে যাও, তো নিচের দিকে আমি মাটি ভেদ করে যেতে পারি, এছাড়া তো অন্য কোনো উপায় নেই। কিন্তু এখন যদি আমি 3 তলার ওপরে দাঁড়িয়ে থাকি, আমাকে যদি বলা হয় নিচে নেমে এসো, তাহলে আমি সরাসরি সিঁড়ি বেয়ে নিচে নামতে পারি, কারণ আমি ওপরে রয়েছি বলেই আমার নিচে নামার অপশান আছে। কিন্তু যদি আমি নিচেই থাকি তাহলে আমার নিচে নামার অপশান নেই, তাই তো? তাহলে এক্ষেত্রে আমি যখন ভূপৃষ্ঠের সাথে কানেক্টেড, এটাকে নির্দেশ তল বলা হয়, অর্থাৎ এক্ষেত্রে আমার স্থিতিশক্তি শূন্য। সেরকমভাবেই আমি মনে করছি যে এই যে তলটা, এটা রেফারেন্স ফ্রেম। ঠিক আছে, এটা নির্দেশ তল। এর রেফারেন্স ফ্রেম বলতে এই একটা ফ্রেমের রেফারেন্সে আমরা অন্য ফ্রেমগুলোকে জাস্টিফাই করব। ঠিক আছে, যেমন স্যার আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ, আমরা দেখছি যে আমরা স্থির রয়েছি, যেটা আমরা মোশন ইন আ স্ট্রেট লাইনে পড়েছিলাম, তোমাদের মনে আছে কিনা? তো আমরা দেখছি আমরা স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু সত্যি কি আমরা স্থির না? কারণ পৃথিবী নিজেই তো ঘুরছে, পৃথিবী ঘুরছে আর আমরাও পৃথিবীর সাথে ঘুরছি। তাই এই সাপেক্ষে, তাই আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর সাপেক্ষে আমরা স্থির, তাই তো? অর্থাৎ এক্ষেত্রে এই পৃথিবী হচ্ছে আমাদের রেফারেন্স ফ্রেম। কিন্তু যদি পৃথিবীর বাইরে, ইউনিভার্স থেকে যারা মহাকাশচারীরা, যারা বাইরে যাচ্ছে, পৃথিবীর বাইরে যাচ্ছে, তারা যখন দূর থেকে দেখছে, তখন দেখছে কি পৃথিবী ঘুরছে তার নির্দিষ্ট অরবিট এর চারপাশে, এবং আমরাও তার সাথে সাথেই ঘুরছি সূর্যের চারপাশে। তো এই পুরো দৃশ্যটা কিন্তু পৃথিবীর বাইরে থেকে দেখা যাচ্ছে, পৃথিবীর মধ্যে থেকে নয়। তাহলে আমাদের রেফারেন্স ফ্রেম যদি পৃথিবী হয়,
তাহলে আমরা স্থির আছি। যদি রেফারেন্স ফ্রেম পৃথিবীর বাইরের কোনো একটা জায়গা হয় তাহলে আমরা স্থির নেই, আমরা ঘুরছি। ঠিক আছে, তো এক্ষেত্রে এইভাবেই একটা নির্দেশ তল, যাকে আমরা ধরে নিই এর সাপেক্ষে বাকি ফ্রেমগুলোকে আমরা জাস্টিফাই করব। তো সেরকম একটা তল হচ্ছে এই ফ্রেমটা, এটাকে আমরা রেফারেন্স ফ্রেম ধরছি। এর সাপেক্ষে উপরে আর একটা ফ্রেম নেওয়া হয়েছে যেটা এইচ উচ্চতায় অবস্থিত, আগের ফ্রেম থেকে এইচ উচ্চতায় অবস্থিত। তো এই নিচের ফ্রেম থেকে ওপরের ফ্রেমে এই বস্তুটাকে তুলতে গেলে আমাকে কি করতে হবে? তখন আমি দেখব যে এই প্লেন থেকে এই প্লেনে বস্তুটাকে ওপরে ওঠাতে গেলে এর স্থিতিশক্তি পরিবর্তিত হচ্ছে, স্থিতিশক্তি বাড়ছে। ন্যাচারালি যেটাকে রেফারেন্স ফ্রেম ধরি তার থেকে যদি ওপরের দিকে আমি কোনো বস্তুকে নিয়ে যাই তাহলে তার স্থিতিশক্তি বাড়ে। এবং আমরা যে বস্তুটাকে বা যে প্লেনটাকে রেফারেন্স প্লেন ধরেছি তার থেকে যদি নিচের দিকে নামিয়ে আনতে চাই তখন ওই বস্তুটির স্থিতিশক্তি কমতে থাকে। ঠিক আছে, তো এবার আমরা এখানে দেখতে পাবো যে এই বস্তুটিকে ওপরে তুললে স্থিতিশক্তি কতটা চেঞ্জ হলো বা কতটা বাড়লো। এর একটা সূত্র আছে, সেটা কি? বস্তুর ভর মানে মাস ইন্টু অভিকর্ষজ ত্বরণ অর্থাৎ জি, এবং বস্তুটিকে কতটা উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ এই এইচ। সুতরাং আমি বুঝতে পারছি কোনো বস্তুর স্থিতিশক্তি হচ্ছে এম জি এইচ। ওকে, এইবার এই এমজিএইচ যেটা হচ্ছে স্থিতিশক্তি, একে আমরা দুটো কেসে দেখব। কি কেস? কেস দুটো হচ্ছে এরকম। এখানে আমরা একটা বস্তু দেখতে পাচ্ছি, আমি মার্কার পেনটাকেই নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো এই মার্কার পেনের মাস মনে করলাম স্মল এম। বস্তুটাকে ওপর থেকে যখন নিচে ফেলি তখন একটি নির্দিষ্ট ত্বরণে নামছে, এই ত্বরণটা হচ্ছে জি, অভিকর্ষজ ত্বরণ, যার ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার এইখানে আমি সাদা কাগজটা রেখেছি এই কারণে বোঝাচ্ছি আমরা যে টুলের থেকে ভূপৃষ্ঠের যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে এই স্মল এইচ। ঠিক আছে, তো এই বস্তুটি যখন ভূপৃষ্ঠে রয়েছে তখন আমরা মনে করছি এই বস্তুটির স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি 0। মাটির থেকে যখন বস্তুটাকে আমি ওপরে তুলছি, তুলে এই স্টুলের ওপরে রাখলাম, অর্থাৎ ও এই এইচ উচ্চতাকে ক্রস করে টুলের ওপরে উঠলো, তখন এর স্থিতিশক্তি কত হলো? সেটা একটা কেস। প্রথম কেস হচ্ছে এইটি। আবার এক্ষেত্রে আমি একটা নততল বা ইনক্লাইন্ড প্লেন নিয়েছি। অ্যাজ আ ইনক্লাইন্ড প্লেন আমরা এই খাতাটাকে ইউজ করছি। এবার এই পেনটি বা এই বস্তুটি কিন্তু আবার এই ভূপৃষ্ঠের ওপরেই রয়েছে, অর্থাৎ এর স্থিতিশক্তি 0। এবং একে আমি কি করলাম? এই নততল বরাবর আস্তে 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 করে ওপরে তুলে আবার এখানেই রাখছি। ঠিক আছে, যদি আমি এইখান থেকে সরাসরি উল্লম্বভাবে দেখি তাহলে মাটির দূরত্ব হচ্ছে এইচ, কিন্তু নিশ্চয়ই এই লম্বটা বা এই উচ্চতাটা এবং নততলের লেন্থ সমান নয়, নততলের দৈর্ঘ্য বেশি। তাহলে এক্ষেত্রে কি স্থিতিশক্তি বেশি হবে এই বস্তুটির ওপরে রাখলে, কারণে বেশি দৈর্ঘ্য অতিক্রম করে এসেছে, কিন্তু আগের বার শুধুমাত্র এই উচ্চতা অতিক্রম করে এসেছিল। তাহলে এই দুই ক্ষেত্রে কি স্থিতিশক্তি সমান হবে, নাকি কোনো ক্ষেত্রে বেশি এবং কোনো ক্ষেত্রে কম হবে, সেটা আমরা জানব। তো আমরা এই যে দুটো কেস দেখলাম, যে কোনো বস্তুকে শুধুমাত্র নিচ থেকে ওপরে আনা হচ্ছে এবং ওই বস্তুটিকেই আরেকটি নততল দ্বারা ওই একই উচ্চতায় নিয়ে আসা হচ্ছে, মানে ভূপৃষ্ঠ থেকে উচ্চতাটা একই আছে। তো এই দুই ক্ষেত্রে কার স্থিতিশক্তি বেশি হবে এটা আমরা এবার দেখব। ফার্স্ট কেসে আমরা দেখতে পাচ্ছি যে এই রয়েছে বস্তুটি, একে এই ওপরের প্লেনটাতে নেওয়া হয়েছে, যেখানে এদের মাঝখানের উচ্চতা হচ্ছে কত? এইচ। এই এইচ উচ্চতা উপরে নেওয়া হয়েছে বস্তুটাকে, এবং এই কেসে স্থিতিশক্তি কত হবে? একই রকম, বস্তুর ভর হচ্ছে এম ইন্টু অভিকর্ষজ ত্বরণ জি আর ইন্টু এর যে উচ্চতা অর্থাৎ এইচ, এমজি এইচ। ঠিক আছে, এবার এই এমজিএইচকে কিন্তু আমরা আরেকভাবে বলতে পারি। আমরা জানি কৃতকার্য মানে হচ্ছে কোনো বস্তু ওপরে কতটা বল প্রয়োগ হচ্ছে আর কতটা ওই বল প্রয়োগ করে বস্তুটিকে কতদূর সরানো হচ্ছে। অর্থাৎ কোনো বস্তুকে আমরা জানি কৃতকার্যের ক্ষেত্রে কি পড়েছিলাম,
যে কোনো বস্তু আছে, এই বস্তুটিকে আমি ধাক্কা মারলাম এফ বল প্রয়োগ করে, যে বল প্রয়োগ করেছি আর এই বল প্রয়োগের মাধ্যমে এই বস্তুটি মনে করলাম এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি সরে গিয়েছে, অর্থাৎ দূরত্বটা হচ্ছে এস। তো এই এস সরণ যদি হয় তাহলে কৃতকার্য হতো ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, ঠিক আছে, অর্থাৎ বল ইন্টু সরণ। তো আমরা এই ক্ষেত্রেও কিন্তু এই বল ইন্টু সরণটাই ইউজ করি। যেমন এক্ষেত্রে বল মানে কি, বল মানে আমরা জানি এফ ইকুয়াল টু কি এম এ। এখন অনুভূমিকভাবে যদি যে ত্বরণটা তৈরি হয় তাকে আমরা বলি এ, কিন্তু উল্লম্বভাবে যে ত্বরণটা আসে তাকে আমরা বলি জি। তাই এখানে বলটা আমরা বের করছি এম জি, এম এর জায়গায় এম জি, আর এস মানে উচ্চতা বা অনুভূমিকভাবে দেখলে সরণ এবং উল্লম্বভাবে দেখলে উচ্চতা। তাই জন্য আমরা এখানে এম এ এস হতো যেটা, সেটা হয়েছে এম জি এইচ। বোঝা গেছে কৃতকার্যের সঙ্গে স্থিতিশক্তি কোথায় কানেক্টেড। কৃতকার্য কেন লাগে, কারণ আমি প্রথমেই বলেছি স্থিতিশক্তি মানে কোনো বস্তু কাজ করার সামর্থ্য, কাজ করার যে সামর্থ্য অর্থাৎ কৃতকার্য, সেটাই কিন্তু স্থিতিশক্তি। এইবার আমরা দেখব যে সেকেন্ড কেসটায় কি হচ্ছে। তো এবার আমরা দেখছি সেকেন্ড কেস। সেকেন্ড কেসে কি হচ্ছে, সেকেন্ড কেসে দেখো আমি এখানে কিন্তু ওই যে উচ্চতাটা ছিল মানে স্টুল থেকে নিচের যে ভূমি পর্যন্ত যে উচ্চতাটা, সেটাকে আমি এইচ দিয়ে ডিনোট করেছি। সামনের যে নততলটা ছিল সেটা হচ্ছে এই নততলটি, ঠিক আছে। বস্তুটিকে আমি এইভাবে দেখাচ্ছি, ওখানে আমি মার্কার পেন নিয়েছি কিন্তু এখানে আমি এইভাবেই দেখাচ্ছি, ঠিক আছে। তো এম বস্তুর মাস, সুতরাং এম জি অবশ্যই উল্লম্বভাবে মানে ভূমির সঙ্গে উল্লম্বভাবে নিচের দিকে হবে। তো ভূপৃষ্ঠের সঙ্গে উল্লম্বভাবে যে লাইনটা এইটাই হচ্ছে কি এমজি। নততলটা থিটা কোণ বরাবর রয়েছে আমি ধরে নিলাম। তো এটা যদি থিটা কোণ হয় তাহলে এটাও থিটা কোণ হবে, ঠিক আছে। কি করে এটা থিটা কোণ হলে এটাও থিটা কোণ হবে, এটা আমরা ঘর্ষণ চ্যাপ্টারে পড়তে পারবো, তাই জন্য আমি এখানে এই ডিটেলসটা দেখাচ্ছি না, ঠিক আছে। তো এই থিটা অ্যাঙ্গেল হবে, এটা এটাও থিটা অ্যাঙ্গেল হবে। আর এই দুটো লাইন কি এলো, এই এমজিটা রয়েছে ভূমির সঙ্গে বা ভূপৃষ্ঠের সঙ্গে উল্লম্বভাবে, কিন্তু এখন আমার নততল বরাবর তো একটা ফোর্স দরকার, তাই জন্য আমি এই এমজিকে দুটো ভাগে ভাগ করে নিলাম। কিভাবে, ভেক্টর বিভাজন। যাদের ভেক্টর বিভাজন করা নেই তারা আমার প্রিভিয়াস ভেক্টর চ্যাপ্টারে গিয়ে রিজলিউশন অফ ভেক্টরস এই পার্টটা দেখে নিতে পারো। তো এইখানে ভেক্টর বিভাজনের মাধ্যমে আমি দুটো পার্ট আনলাম এই এমজি এর জন্য। তো অবশ্যই থিটা অ্যাঙ্গেলের সাথে কানেক্টেড যে লাইনটা হয় বা যে ফোর্সের যে ভেক্টরটা আছে তাকে আমরা লিখছি এমজি কস থিটা, ঠিক আছে। তাই একে লিখছি, সাইডে লিখে দিচ্ছি এমজি কস থিটা, ঠিক আছে। এখানে লেখার জায়গা কম বলে সাইডে লিখলাম। আর যে লাইনের সঙ্গে কানেক্টেড নেই থিটা তাকে আমরা লিখব এমজি সাইন থিটা। তো এমজি কস থিটা লিখলাম, এমজি সাইন থিটা লিখলাম। এবার আমাকে জানতে হবে যে এই যে দুটো ক্ষেত্র হলো, এইখান থেকে আমরা স্থিতিশক্তি কি করে বের করব। তো স্থিতিশক্তি বের করার জন্য আমাকে আবার কি করতে হবে, ওই যে কৃতকার্যের মতো এফ ইন্টু এস। তাহলে কৃতকার্য এক্ষেত্রে এই বস্তুটাকে এখান থেকে ওপরের দিকে যে আমি তুলে নিয়ে যাচ্ছিলাম, এক্ষেত্রে কৃতকার্য কত হলো আমাকে জানতে হবে। যে কৃতকার্য মানে কিন্তু সবসময় এফ ইন্টু এস। তাহলে এফ মানে ফোর্স কত, এখানে এখানে ফোর্স হচ্ছে এই বরাবর লাইনটা। আগের কেসটাতে আমি ফোর্স হিসাবে কি নিয়েছি, এমজি শুধু, কিন্তু এক্ষেত্রে এমজি নিলে হবে না, কারণ আগেরটা কিন্তু এইচটা উল্লম্বভাবেই ছিল, এবার কিন্তু এইচটা নততলভাবে। তো এই নততলের সঙ্গে যেই ফোর্সটা আছে সেটা কি এমজি সাইন থিটা, এটাকেই আমাকে ফোর্স হিসাবে নিতে হবে। তো আমি তাই নিলাম এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা ইন্টু কি এস। এস মানে এক্ষেত্রে কি, এস মানে হচ্ছে এ ইন্টু সি, ঠিক আছে। এস মানে এক্ষেত্রে এসি, ঠিক আছে, এসি লিখে দিলাম। এবার আমি এখান থেকে বের করছি কি এমজি ইন্টু, আচ্ছা এসি সাইন থিটা লিখি আমি, হ্যাঁ, এসি সাইন থিটা। এসি সাইন থিটা মানে কত, এই যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি
যে এটাকে এই থিটাটার জন্য যদি আমি সাইন থিটা বের করতে চাই তাহলে কি হবে, সাইন থিটা মানে সবসময় হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো এক্ষেত্রে লম্বকে, লম্ব হচ্ছে এই লাইনটা মানে সিবি বাই অতিভুজ মানে এসি, ঠিক? তাহলে এসি সাইন থিটা অর্থাৎ কি দাঁড়াবে, সিবি। আবার সিবি মানে কি, এইচ। ওকে, তাহলে এই এসি সাইন থিটা মানে কিন্তু এইচ বেরোলো। তাহলে এক্ষেত্রেও আমরা পাচ্ছি এমজি ইন্টু এইচ অর্থাৎ এমজি এইচ। এইটাই আসলে ওয়ার্ক ডান বা এক্ষেত্রে স্থিতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, তাহলে এমজি এইচটা কি, আমরা স্থিতিশক্তিকে লিখি পি ডট ই দিয়ে, পোটেনশিয়াল এনার্জি। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা দুটো কেস যেটা দেখলাম, একটা হচ্ছে সরাসরি ভূপৃষ্ঠের থেকে অন্য একটা তলে নিয়ে যাওয়া এবং ওই ভূপৃষ্ঠের থেকেই নততলের মাধ্যমে ওই একই উচ্চতার তলে নিয়ে যাওয়া। তো এই দুই ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে কোনো বস্তু কতটা পথ অতিক্রম করলো তার উপর কিন্তু ডিপেন্ড করে না। ডিপেন্ড কার উপরে করে, স্থিতিশক্তি ডিপেন্ড করে শুধুমাত্র কতটা উচ্চতা উঠেছে তার উপরে। ঠিক আছে, তাহলে আশা করি আজকের টপিকটা তোমরা বুঝতে পেরেছো বা তোমাদের ভালো লাগছে বা কেমন লাগছে সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আমরা অনেক উৎসাহ পাই, আমাদের অনেক ভালো লাগে এবং আমরা চেষ্টা করবো আরও ভালো ভালো টপিক তোমাদের জন্য নিয়ে আসার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো এবং অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারো। আজকের মতো এই পর্যন্ত, ভালো থেকো।